আজকে 1 আগস্ট। আজকে শুরু হচ্ছে জ্যোতিষ প্রারম্ভিক কোর্সের অর্থাৎ জ্যোতিষ প্রবেশিকার দ্বিতীয় যে কোর্স, সেই কোর্সের প্রথম ক্লাস। এই সিজনের প্রথম ক্লাসটি আজকে, এবং এই 3 মাসের যে ক্লাস, এটা প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস থাকবে। তোমরা সবাই ক্লাস করতে পারবে এবং যারা দেখতে পারছে না অনলাইনে তা দেখতে পারবে। আর এক্ষেত্রে এই ক্লাসের মধ্যে জানতে পারবো আমরা যে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে যে বিষয়গুলো আমাদের খুবই জানার প্রয়োজন, যে বিষয়গুলো না জানলে আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে এগোতে পারি না। বিশেষ করে পঞ্চাঙ্গ, আজকের যে বিষয় সেটা পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা হবে, এবং পঞ্চাঙ্গ বিষয়টা অনেক বড়, সম্পূর্ণ আলোচনা হবে না, কিছুটা বিষয় নিয়ে আলোচনা হবে, কিন্তু পর্যায়ক্রমে পঞ্চাঙ্গ সমাপ্ত হবে, তারপরে পঞ্জিকা দর্শন, এবং পরবর্তীকালে পরপরভাবে আমরা এই কোর্সের ভেতরে প্রবেশ করব। এবং প্রথমে জানবো আমরা যে পঞ্চাঙ্গ কাকে বলে। এইগুলো জ্যোতিষশাস্ত্রের মধ্যে অবশ্যই জানতে হবে। জ্যোতিষশাস্ত্রকে নিয়ে এগোতে গেলে প্রারম্ভিক পর্যায়ে যে বিষয়গুলো, এগুলো নিয়ে খুবই জ্ঞাতব্য বা জ্ঞান থাকা অবশ্যই দরকার। তবেই এই শাস্ত্রকে নিয়ে এগোনো যাবে এবং বিভিন্নভাবে নিজেকে সমাজের মধ্যে এবং এই শাস্ত্রকে নিয়ে বিশেষভাবে পেশা বলুন বা এই শাস্ত্রকে জানার যে ব্যাপার, সেটা কিন্তু জানতে পারবেন। তাই প্রথমেই আমরা যে জানার দরকার থাকবে, যে বিষয়টি নিয়ে বিশেষভাবে জানা দরকার, সেই বিষয়টি হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ কথা অর্থ হচ্ছে পঞ্চযুক্ত অঙ্গ, অর্থাৎ পঞ্চাঙ্গ হচ্ছে একটা অঙ্গ। কার অঙ্গ? জ্যোতিষশাস্ত্রের একটি অঙ্গ। জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের আবার ষষ্ঠ অঙ্গ, যাকে বলা হয় চোখ। আর সংস্কৃতকে বলা হচ্ছে বা মন্ত্রকে বলা হচ্ছে মুখ। এতে বেদের চক্ষু হচ্ছে জ্যোতিষশাস্ত্র, এবং জ্যোতিষশাস্ত্রের প্রধান অঙ্গ প্রথম হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ ছাড়া কিন্তু জ্যোতিষশাস্ত্র এগোতে পারে না। তাই পঞ্চাঙ্গকে আগে জানার দরকার থাকবে। দেখুন, এখন বর্তমান যুগে তো ল্যাপটপ, কম্পিউটার দিয়ে সমস্ত সফটওয়্যার, ডেট অফ বার্থ, টাইম দিয়ে তো পেয়ে যাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে এটা কিভাবে আসছে, তাই পঞ্জিকা দর্শন ব্যাপারটা জানতে হবে। পঞ্জিকা কিভাবে দেখতে হয় সেটা জানার প্রয়োজন থাকবে, এবং এটা জানা অবশ্যই দরকার। একটা চারা গাছকে আমরা কিভাবে তাকে বড় বৃক্ষে রূপান্তর করতে পারি বা তার জন্য কি কি করতে হয় সেটা জানতে হবে। একটা গাছের বীজ, সেটা ভূমিতে যখনই আমরা পুঁতবো, তার জন্য কি কি প্রয়োজন থাকবে, কি আবহাওয়াতে বাড়বে, সেটা তার জন্য কি পর্যবেক্ষণ থাকা দরকার, সেটা জানা দরকার থাকবে। তবেই তো একটা বৃক্ষ আকারে ধারণ করবে। একটা বড় বৃক্ষ এমনি হয়ে যায় না। জঙ্গলে হচ্ছে, কিন্তু নিজের বাড়িতে বা আশেপাশে যখন লাগাচ্ছেন তাকে যত্ন নিতে হবে, এবং সেই গাছটা যখন বৃক্ষের আকার ধারণ করবে তার জন্য বিশেষভাবে সময় লাগবে। হঠাৎ করে আজকে লাগাচ্ছেন, কালকে কিন্তু বৃক্ষ রূপান্তরিত হবে না। তার জন্য কয়েক বছর, 5-7 বছর, 10 বছর, 15 বছর লাগতে পারে। সেরকমই জ্যোতিষশাস্ত্রে প্রথম হচ্ছে এই বীজ, সেটা হচ্ছে এই পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ জানতে হবে। পঞ্চাঙ্গ কথার হচ্ছে 5টি অঙ্গ জ্যোতিষের। তার মধ্যে প্রথম হচ্ছে বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ। এই 5টি অঙ্গ নিয়ে হচ্ছে জ্যোতিষের প্রথম পঞ্চাঙ্গ। কি কি হচ্ছে? তাহলে বার, অর্থাৎ যে বারের কথা বলা হচ্ছে, অর্থাৎ পঞ্জিকায় দেখবেন আজকে কত তারিখ, আজকে কি বার, তাহলে বার। আজকে তিথি কি আছে, এই তিথি জানতে হবে। তিথির গুরুত্ব অবশ্যই অনেক বেশি রয়েছে তিথি। তাহলে বার, তিথি, নক্ষত্র, আজকে নক্ষত্র কি, অর্থাৎ আজকে কত টাইম পর্যন্ত কোন নক্ষত্রের অবস্থান বা থাকছে। যোগ এবং করণ, কি যোগ চলছে, এবং করণও রয়েছে এর মধ্যে 11টি বা 11টি করণ রয়েছে। যোগ 27টি রয়েছে, নক্ষত্র রয়েছে 27টি নক্ষত্র রয়েছে। তিথি 15 যুক্ত 15 মানে 30টি তিথি রয়েছে, অর্থাৎ শুক্লপক্ষে তিথি 15টি এবং কৃষ্ণপক্ষে তিথি 15টি। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য যাচ্ছি, অর্থাৎ সব পঞ্চাঙ্গ বিষয়টা তো 5টা বিশেষ অঙ্গ নিয়ে, তো সবগুলো বিষয় কিন্তু একদিন আলোচনা করা সম্ভব নয়। তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তিথিকে নিয়ে। বার তো আমরা জানি সপ্তবার, অর্থাৎ আমরা সোমবার থেকে শুরু করি, কিন্তু অনেক ক্ষেত্রে রবিবার থেকে শুরু হয় সপ্তাহবার। তো বার তো সবাই আমরা জানি কি বার কিভাবে। এরপর তিথি জানবো। তিথির কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, তিথির অনেকগুলো পর্যায়ে রয়েছে। তো প্রথম আমরা জানবো চন্দ্রকে নিয়ে হচ্ছে তিথি। চন্দ্রের যে কলা, অর্থাৎ ষোড়শ কলা বলা হয়ে থাকে, কিন্তু এই যে 15 দিন এবং যুক্ত অমাবস্যা পূর্ণিমা, তাহলে একটা কলা, সেই হিসাবে কিন্তু ষোড়শ কলা পূর্ণ হচ্ছে 15 দিনের পরেই। তাহলে দুই পক্ষ অর্থাৎ 30 দিন। এই 30 দিনের মধ্যে কিন্তু চন্দ্রের 30 রকমের অবস্থা লক্ষ্য করা যায়। তাই তিথির গুরুত্ব ভীষণভাবে। এবং আমরা রাশিচক্রে, রাশি অর্থাৎ যেখানে চন্দ্র অবস্থান করে সেই হচ্ছে রাশিচক্র, এবং রাশি নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিচার। লগ্ন তো অবশ্যই রয়েছে, কিন্তু দশা, অন্তর্দশা এবং বিভিন্ন যোগ, রাশিফল সব কিন্তু চন্দ্রকে নিয়ে বিস্তারিত, এবং নিজেকে কন্ট্রোল, নিজের মনকে কন্ট্রোলে চন্দ্র দিয়ে। তাই চন্দ্রমাকে জানতে হবে, চন্দ্রের গুরুত্ব জানতে হবে, চন্দ্রের বল জানতে হবে, চন্দ্রের ক্ষমতা জানতে হবে। চন্দ্র আপনার পক্ষে বলি কি বলহীন বা বল শূন্য বা মধ্যম বলি, সেটা জানতে হবে।
তো এটা নির্ণয় করার জন্য একটা প্রসেস রয়েছে। আমরা এই কুণ্ডলীকে অর্থাৎ এই কুণ্ডলী যেটা এটা পরে জানবো, কুণ্ডলী বিচারের ব্যাপারটা কিন্তু দীর্ঘ এবং বিশেষভাবে জানবো, এটা কিন্তু আগে আমরা এই বিষয় জানবো তারপরে এই বিষয়ে আসবো। এটা জানতে গেলে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, তবে আমরা এই বিষয়ে আসতে পারবো, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বা কুণ্ডলী বিচারের দিকে আসতে পারবো। কোন গ্রহের কোথায় অবস্থান রয়েছে, কি তিথি কি নক্ষত্র জানতে পারবো কখন, যখন এইগুলোকে জানতে পারবো এই বিষয়গুলো। অর্থাৎ আপনার এই যে নক্ষত্র, কোথায় কোন নক্ষত্র, 27 নক্ষত্রের বিস্তার কি আছে, 9টা গ্রহের বিস্তার কি হয়, কিভাবে দ্বাদশ হাউসের বিস্তার কিভাবে হয়, সেগুলো সবই জানতে পারবো। কিন্তু আগে আমরা জানতে হবে যে বিষয়, সেটা হচ্ছে এই যে নক্ষত্র এবং এই যে তিথি ভাগ। অর্থাৎ আমরা জানবো প্রতিটি তিথির কিন্তু নির্দিষ্ট মেয়াদ থাকে, অর্থাৎ 30 দিনে 30টি তিথি, এবং সেই 30টা তিথি কিন্তু সব তিথি কিন্তু 24 ঘন্টা হয় না, কোনটা 21 ঘন্টা, কোনটা 22 ঘন্টা, কোনটা 26 ঘন্টা এভাবে হয়ে থাকে। এটা জানতে হবে এবং আমরা এইখান থেকে জানতে পারবো, এই একটা ছক তৈরি করেছি, এটা আমরা জানতে পারবো চন্দ্রের পক্ষে ক্ষীণ বল কি, খুবই বলি কি, মধ্যম বলি জানার জন্য একটা ছক তৈরি করেছি। এই ছকটা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা অতি সহজেই জানতে পারবো তিথি অনুযায়ী চন্দ্রের ক্ষমতা বা তার বল কি আছে। তাই প্রথমে আমরা চলে আসবো শুক্লপক্ষ। এটা সূর্য, তা সূর্যর জন্যই তো সূর্য মাঝে পৃথিবী, সূর্য মাঝে পৃথিবী এবং চন্দ্রমা, তবেই তো এই যে চন্দ্রের যে কলাগুলো বিস্তার হচ্ছে বা ক্ষীণবল হচ্ছে, অর্থাৎ অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা যাচ্ছে। এটা তিনটে কারণ, সূর্যের অবস্থান, মাঝে পৃথিবী এবং চন্দ্রের প্রতি যে সূর্যের কিরণ পৌঁছাচ্ছে সেই বাধা যেভাবে হচ্ছে, যে অংশ যতটুকু অংশ পৃথিবী তাকে আটকাচ্ছে, বাধা পড়ছে, সেই হিসাবে কিন্তু তিথির গুলো নির্ণীত হচ্ছে বা চন্দ্রের কলাটা বিস্তার হচ্ছে। সম্পূর্ণ অংশ যখন বাধা সৃষ্টি করছে, সূর্যের আলোকে পৃথিবী বাধা দিচ্ছে, তখন কিন্তু সেটা অমাবস্যা হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে পূর্ণিমার ক্ষেত্রে পৃথিবীর যে অংশটা, পৃথিবী এমন সার্কেলে ঘুরছে, ঘুরতে ঘুরতে এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে, বা চন্দ্রমা তো নিজেও ঘুরছে, এত ঘুরতে ঘুরতে এমন পর্যায়ে তখন পৃথিবীর সেই বাধাভাবটা কিন্তু থাকছে না, তখন পুরোপুরি একটা আলো পাচ্ছি, অর্থাৎ পূর্ণ চন্দ্রকে দেখতে পাচ্ছি, তখন পূর্ণিমা হচ্ছে। এক্ষেত্রে আমি ভাগ করেছি টোটাল 15-30টা ভাগ, খুবই সহজ ভাগ, এবং এখানে আমরা খুবই সহজে বুঝতে পারবো কোন তিথির কি বল হতে পারে। তো প্রথমে আমরা চলে যাব শুক্লপক্ষ। শুক্লপক্ষ অর্থাৎ অমাবস্যার পরের দিনে শুক্লপক্ষ প্রথমা তিথি শুরু হচ্ছে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এভাবে কি তিথিগুলো কন্টিনিউ চলতে থাকবে। তাহলে শুক্লপক্ষের প্রথমা তিথি হচ্ছে কি, অমাবস্যার পরের দিনটা হচ্ছে শুক্লপক্ষের প্রথমা তিথি। তাহলে এখানে যেটা লেখা হয়েছে, তাহলে শুক্লপক্ষের প্রথমা তিথি মানে এল মানে লো পাওয়ার, মানে ক্ষীণ বল, এম মানে মধ্যবলী, মানে মিডিল, এম অর্থাৎ তারপরে এইচ মানে হাই বা হাই পাওয়ার, বা তার বলশালী বা হাই পাওয়ার বলা যায়। তাহলে আমরা শুক্লপক্ষের প্রথমা তিথি হচ্ছে লো, শুক্লপক্ষের প্রথমা তিথি, অর্থাৎ কৃষ্ণপক্ষের অমাবস্যা শেষ হলো, তার পরের দিন হচ্ছে শুক্লপক্ষের প্রথমা। তাতে কিন্তু দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5 অর্থাৎ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, প্রতিপদ থেকে শুরু করে, প্রথমা মানে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই পর্যন্ত কিন্তু লো, অর্থাৎ চন্দ্রের যে বল সেটা কিন্তু লো হয়। আবার দেখবো 6 থেকে ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী থেকে দশমী, এই 5 দিন কিন্তু মধ্যম বল, অর্থাৎ মিডিল পাওয়ার থাকে চন্দ্রের। এরপরে চলে যাব একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এরপরে চতুর্দশী পরে অমাবস্যা বা পূর্ণিমা, এক্ষেত্রে পূর্ণিমা আসছে, শুক্লপক্ষের ক্ষেত্রে পূর্ণিমা। তাহলে এই যে চতুর্দশী পরে আসছে পূর্ণিমা, অর্থাৎ 15তম দিন। এই দিনে কি হবে, এখানে কিন্তু হাই পাওয়ার, অর্থাৎ সর্বত্র সর্বগুণ বা সর্ববলী হচ্ছে কিন্তু পঞ্চম দিনে, তাই এখানে পূর্ণ চন্দ্র, পূর্ণ বল বলা যায়। তাই পূর্ণিমা হচ্ছে, তাহলে কোন সময় পূর্ণিমা হচ্ছে, পূর্ণ বল পাচ্ছে 15তম দিনে শুক্লপক্ষের। এরপরে চলে যাচ্ছি আমরা শুক্লপক্ষের পূর্ণিমা, তার পরের দিনে হচ্ছে কিন্তু, অর্থাৎ পূর্ণিমা পরের দিনে আবার কৃষ্ণপক্ষের প্রতিপদ হয়ে যাচ্ছে। তাহলে পূর্ণিমা, এই চিত্র দেখানো যাচ্ছে, পূর্ণিমা হলো, পূর্ণিমার পরে কিন্তু কৃষ্ণপক্ষ ইন করলো কবে, কৃষ্ণপক্ষ ইন করলো প্রতিপদ তিথিতে, অর্থাৎ পরের দিন যে প্রতিপদ সেটা কৃষ্ণপক্ষের প্রতিপদ। এই প্রতিপদ তিথি সেটা কিন্তু দেখা যাচ্ছে হাই, এইচ মানে হাই পাওয়ার। তাহলে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এটা কিন্তু চন্দ্রমান হাই বল থাকবে, অর্থাৎ ক্ষীণ বল নয়, কিন্তু উচ্চ বল থাকবে, উচ্চ বলশালী বা বলযুক্ত বা বলশালী বলা যায়।
তাহলে প্রথমা থেকে বা প্রতিপদ থেকে পঞ্চমী এটা উচ্চ বল বা বলশালী, ষষ্ঠী থেকে দশমী এক্ষেত্রে মধ্যম বল বা মিডিল পাওয়ার, এবং একাদশী থেকে চতুর্দশী থেকে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পরে হচ্ছে 15তম দিনটা হচ্ছে অমাবস্যা। তাহলে এখানে লো পাওয়ার হচ্ছে, অর্থাৎ একাদশী থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত এই যে 5 দিন খুবই লো হতে হতে অমাবস্যা পর্যন্ত আসছে, অর্থাৎ অমাবস্যার দিনে হচ্ছে জিরো বা শূন্য শূন্য বল বলা যায়, অর্থাৎ চন্দ্রের যে বল সেটা কিন্তু শূন্য হয়ে যায় অমাবস্যার দিনে। তাহলে এই যে ছক আবার অমাবস্যাতে শূন্য বল হওয়ার পরে কিন্তু পরে এই যে ছকে বোঝা যাচ্ছে এই যে চলে যাচ্ছে অমাবস্যা, কৃষ্ণপক্ষ সমাপ্ত হলো, এরপরে অমাবস্যার পরের দিন আবার চলে যাচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ, আবার লো থেকে হাই আস্তে আস্তে যাবে। এই যে রোটেশন চলছে এক মাসের মধ্যে চন্দ্রের 30 রকম অবস্থা দেখতে পাচ্ছি আমরা। এই 30 রকম অবস্থায় কিন্তু চন্দ্রমা 30 রকমের ফলাফল দিয়ে থাকে। তো দেখুন ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে এত সব বলতে গেলে একটা ভিডিওতে। আমরা আজকে জানতে পারলাম চন্দ্রমার যে 30টা তিথি কিভাবে তৈরি হচ্ছে এবং কোন তিথিতে কি বলশালী হয় বা কি রকম বল থাকে, এটা অতি সহজে এই চিত্রটা মনে রাখলে বা এই ছকটা মনে রাখলে কিন্তু জানতে পারবো, খুব সহজে জানা যাবে। এতে সেখানে পঞ্জিকা দেখে বা আদার্স কিছু না দেখেও আমরা যদি মনে রাখতে পারি এই ছকটা, তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোন দিনে চন্দ্রমার কি বল প্রাপ্ত হয়। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ লাগবে। চন্দ্রের বল নিয়ে কিন্তু আমাদের পুরোপুরি বিচার হবে। চন্দ্রের বল অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিষয় রয়েছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে, অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এটা একটু প্রধান বিষয়, কারণ চন্দ্রের বলকে নিয়ে কিন্তু অনেক কিছু বিস্তারে বিচারিত হয় এবং চন্দ্রের বলটা প্রধান বলে বিবেচিত হয়ে থাকে। লগ্ন যেমন থাকবে রাশিও থাকবে, অর্থাৎ রাশি বলতে চন্দ্রমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে তার কিন্তু বলশালী ব্যাপার সেটা জানতে হবে। এই সবটা মনে রাখার চেষ্টা করবেন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ক্লাস করছো তারা তো ভিডিও দেখতে পাচ্ছ, বা ক্লাসে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। এগুলো নেক্সট আমার ক্লাসে অবশ্যই নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এইটা কিন্তু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। পরে কিন্তু জানাবো অন্যান্য বিষয় নিয়ে। চন্দ্রমার বিষয় জানো আজকে অল্প অল্প করে শিখতে হবে, কারণ একসঙ্গে অনেকগুলো বিষয় শেখা যায় না, তাতে মনে থাকবে না এবং সঠিকভাবে শেখা যায় না। এর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারেন এই ভিডিও দেখার পরে। আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবে পর প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে ক্লাস নিয়ে। আর আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।